চাইতে বড় কথা যে দেশের একটা বড় জনগোষ্ঠীকে তারা যত অপরাধী হোক না কেন, যত খারাপই হোক না কেন, যেভাবে ব্যাখ্যা করুন না কেন, এবং আইনিভাবে তাদের বিরুদ্ধে সিদ্ধান্ত চূড়ান্ত হবার আগে তাদেরকে নির্বাচনী প্রক্রিয়া রাজনীতির বাইরে রাখা বাংলাদেশের রাজনীতির জন্য, বাংলাদেশের নির্বাচনের জন্য, ভবিষ্যতের জন্য কতটা স্থিতিশীলতা দেবে সেটা নিয়ে আমার মধ্যে যথেষ্ট সংশয় রয়েছে। ওই অপরাধের শাস্তি যে দরকার সেই বিষয়ে বাংলাদেশের কোনো মানুষের মধ্যে কোনো দ্বিধা নেই। কারণ যে অপরাধ তারা করেছেন সে অপরাধের একটা শাস্তি হওয়া তাদের দরকার, এবং শাস্তি হওয়া শুধু তাদের জন্যই দরকার না, ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন তারা যেন একথা মনে রাখেন, তাদের জন্য সতর্ক বার্তা হিসেবে এই শাস্তিটা দরকার। আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য। শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রথমবারের মতো এই অপরাধের জন্য জুলাই অগাস্টের যে অপরাধ, সেই অপরাধের কোনো মামলায় প্রথম সাজা দেয়া হলো এবং রায় ঘোষণা করা হলো। তার সঙ্গে তার স্বরাষ্ট্রমন্ত্রী তৎকালীন আসাদুজ্জামান খান কামাল, তারও মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে, এবং তৎকালীন পুলিশের প্রধান অর্থাৎ শেখ হাসিনার আমলের একজন পুলিশ প্রধান, যিনি র্যাবেরও প্রধান ছিলেন, চৌধুরী আব্দুল্লাহ মামুন, তাকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তার দণ্ডটা কম, কারণ তিনি রাজসাক্ষী হয়েছিলেন এই মামলায়। এই রায় এখানেই হয়তো শেষ নয়, এটি আরও অন্যান্য পর্যায়েও গড়াবে। শেষ পর্যন্ত এটা কোথায় গিয়ে দাঁড়াবে সেটা আমরা কেউই জানি না। তবে ওই অপরাধের শাস্তি যে দরকার সেই বিষয়ে বাংলাদেশের কোনো মানুষের মধ্যে কোনো দ্বিধা নেই। কারণ যে অপরাধ তারা করেছেন সে অপরাধের একটা শাস্তি হওয়া তাদের দরকার, এবং শাস্তি হওয়া শুধু তাদের জন্যই দরকার না, ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন তারা যেন একথা মনে রাখেন, তাদের জন্য সতর্ক বার্তা হিসেবে এই শাস্তিটা দরকার। মামলা কেমন হলো, মামলার কন্টেন্ট কীরকম, গুণগত মান কীরকম, সেগুলো নিয়ে আইনি লড়াই হয়তো আইনজ্ঞরা করবেন, এবং সেই বিতর্কের মধ্যে আমরা বরং এখন না যাই, বা সেই আলোচনার মধ্যে আমরা এখন না যাই। আর টানটান উত্তেজনা শহরে ছিল 32 নম্বরে, আবারও ধানমন্ডির 32 নম্বরের বাড়িতে শেখ মুজিবুর রহমানের, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে আক্রমণের আবারও চেষ্টা হয়েছে। সেখানে মব তৈরি করে রাখা হয়েছিল। ব্যাপারটা এরকম সেই স্মরণ করিয়ে দেয় যে শাহবাগের সেই গণজাগরণ মঞ্চের কথা, কাদের মোল্লার ফাঁসির জন্য, অর্থাৎ যাবজ্জীবন দেওয়া হচ্ছিল, তার জন্য ফাঁসি হয়, তার জন্য একটা আন্দোলন গড়ে তোলা হয়েছিল। সেরকম একটা পরিস্থিতি তৈরি করা, যদি কোনো কারণে ফাঁসি না হয় তাহলে তৈরি করবার একটা পরিকল্পনা, প্রচেষ্টা ছিল। যদিও শেষ পর্যন্ত আন্দোলনকারীদের বা ওখানে যারা অবস্থান নিচ্ছিলেন তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হচ্ছে, কিন্তু দীর্ঘ সময় ধরে তারা সেখানে ছিলেন। গত কয়েকদিন ধরেই নানা রকমের প্যানিক তৈরি করা বা গাড়ি জ্বালিয়ে দেয়া, এগুলো আমরা দেখছি। এটা হয়তো আরও খানিকটা সময় কন্টিনিউ করবে, কিন্তু মূল সংকট যেখানে সেটা হচ্ছে, এবং আমরা জানি ডিএমপি কমিশনার বলেছেন যে কেউ বাসে বা কোথাও আগুন দিতে গেলে তাদেরকে গুলি করা হয়। যদিও আমরা এই অভ্যুত্থানের পরে শুনেছিলাম যে পুলিশ কাউকে গুলি করবে না। অপরাধীদের নিশ্চয়ই সাজা হওয়া দরকার, তাদেরকে আইনের আওতা আনা দরকার, এবং তাদের থেকে রক্ষার জন্য যে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। কিন্তু পুলিশের এই গুলি করবার আদেশটা ভবিষ্যতে আরো অন্য কোনোভাবে ব্যবহৃত হবে কিনা সেটা নিয়ে অনেকের মধ্যে সংশয় রয়েছে। কিন্তু মূল যেটা বিবেচ্য বিষয়, আমরা দেখেছি যে এটিকে আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে এই শাস্তি বা আওয়ামী লীগ সভানেত্রীর বিরুদ্ধে এই শাস্তিকে অন্যান্য অনেকেই অভিনন্দন জানিয়েছেন এবং অনেকে খুশিও হয়েছেন। কিন্তু মূল জায়গা যেটা আমি বারবার যেখানে নিয়ে যেতে চাইছি সেটা হচ্ছে যে আগামী নির্বাচন কেমন হবে। আগামী নির্বাচন আমার কাছে কেন যেন মনে হয় আজকের দিনেও দাঁড়িয়ে এই কথা বলতে খুব দ্বিধা নেই। মেবি আই এম রং, এবং আমি যদি রং হই তাহলে একার্থে আমি খুশি হব। সেটা হচ্ছে আমি কিন্তু নির্বাচনটা দেখি না ফেব্রুয়ারি মাসে। এখন এই নির্বাচন কি সরকার চায় না? এই নির্বাচন কি যারা এখন ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো, বিএনপি, জামাত, এনসিপি বা অন্যান্য দল, তারা চায় না? এই নির্বাচনকে আওয়ামী লীগ ভণ্ডুল করবে? আমি সেটা বলতে পারবো না। আমি আসলে নির্বাচনটা দেখি না। আর নির্বাচন যদি হয়ও সেটা কোনো ভালো নির্বাচন যে একেবারে এটা একদম ভালো মানে কি, এটা ইতিহাসের সবচেয়ে খারাপ নির্বাচন হওয়ার একটা আশঙ্কা আমার আছে এখনো পর্যন্ত। এবং এই নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার গঠিত হবে বা যে রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে আমরা ঢুকবো সেটা বাংলাদেশকে কোনো স্থিতিশীলতা দেবে বলে আমার কাছে মনে হয় না। নানা লক্ষণ, নানা কার্যক্রম গত 1 বছরের বেশি সময় ধরে যে অভিজ্ঞতার মধ্য দিয়ে আমরা যাচ্ছি তাতে করে এটা মোটামুটিভাবে আমার কাছে স্পষ্ট। এখানে অভ্যন্তরীণ রাজনীতির ইস্যু আছে, এখানে জুলাই অগাস্টের অভ্যুত্থানের যে শিক্ষা, সেই শিক্ষা আমরা কতটা গ্রহণ করলাম, সেখান থেকে আমরা শুদ্ধ হবার চেষ্টা করলাম কিনা, না ওই পাল্টাপাল্টি হিংসা, বিদ্বেষ, প্রতিশোধ, প্রতিহিংসা, সেই চর্চার মধ্যে ঢুকে পড়লাম। সেগুলো এর সঙ্গে নানাভাবে সম্পর্কিত আমাদের আঞ্চলিক রাজনীতির ইস্যু, সম্পর্কিত আমাদের
বৈশ্বিক বাস্তবতা এবং নির্বাচন করবার জন্য যে প্রতিষ্ঠানগুলো দরকার সেই প্রতিষ্ঠানগুলো আসলে আমরা যথাযথভাবে করতে পেরেছি কিনা, তৈরি করতে পেরেছি কিনা, শক্তিশালী করতে পেরেছি কিনা। পুলিশ সম্পূর্ণরূপে অনুপস্থিত এবং যেখানে পুলিশ থাকে না সেখানে আসলে একটা জাতীয় নির্বাচনের মতো নির্বাচন করা আদৌ সম্ভব হবে কিনা এটা আমার কাছে যথেষ্ট সংশয়পূর্ণ বলে মনে হয়। অনেকে হয়তো বলবেন যে সেনাবাহিনী দিয়ে নির্বাচন করলে খুব ভালো একটা নির্বাচন হবে। নিঃসন্দেহে সেনাবাহিনীর ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু একথা আমাদের ভুললে চলবে না যে সেনাবাহিনীর ভূমিকায় যেমন পুলিশ অবতীর্ণ হতে পারবে না, পুলিশের কাজটাও সেনাবাহিনীকে দেওয়া হবে না। আর সেনাবাহিনীর ওই ফোর্সই আসলে আমাদের এখন আর নেই, যেই ফোর্স আসলে পুরো সারা দেশে নির্বাচন করতে পারে, এটা পুলিশ পারে। দ্বিতীয় কথা হচ্ছে যে সেনা সদস্যরা মাঠে এতদিন থাকা সেটা দেশের জন্য কল্যাণকর নয়, সেনাবাহিনীর জন্য তো আরও কল্যাণকর নয়। এবং তারা সোফার আই আন্ডারস্ট্যান্ড তারা টায়ার্ড, শুধু টায়ার্ড বললেও ভুল বলা হবে। মেন্টালি তাদেরকে যেভাবে অপদস্থ করা হয়েছে গত 1 বছরের বেশি সময় ধরে, সেনাবাহিনীকে নিয়ে আলোচনা, বিতর্ক, প্রশংসা, নিন্দা সবটাই আমাদের ইতিহাসে ছিল। কিন্তু এবারকার মতো এই অভ্যুত্থান পরবর্তী পর্যায়ে যখন যারা ৭১-এর মতো, ৯০-এর মতো ২৪০০ জনগণের পাশে দাঁড়ালো, তারপরও যেভাবে ক্যান্টনমেন্ট করিয়ে দেওয়ার কথা বলা হয়েছে, যেভাবে ক্রমাগত সেনাপ্রধানের বিরুদ্ধে বিষোদঘাত ছড়ানো হয়েছে, যেভাবে এই প্রতিষ্ঠানটি এবং এই প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানকে যেভাবে বিতর্কের মধ্যে ঠেলে দেওয়া হয়েছে, তাতে আসলে প্রতিষ্ঠানটির ভাবমূর্তি যতখানি ক্ষুণ্ণ না হয়েছে, এই প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সংশ্লিষ্টদের মনোবলে অনেকখানি বা মর্যাদায় অনেকখানি আঘাত করা হচ্ছে। সো আমি মনে করি যে এটা সশস্ত্র বাহিনীর জন্য, সেনাবাহিনীর জন্য বিশেষ করে এবং দেশের জন্য কোনো অবস্থাতেই কল্যাণকর, স্বস্তিকর, সুখকর কোনো কিছু নয়। এটা তো গেল একটা দিক। প্রশাসন কিভাবে সাজানো হবে সেটা নিয়েও কিন্তু যথেষ্ট ধূম্রজাল সৃষ্টি করা হচ্ছে। বলা হচ্ছে লটারি করে আসলে পুলিশের যে পদায়ন বা কাকে কোথায় দেয়া হবে, বদলি বা প্রশাসনিক কর্মকর্তা কারা, কে কোথায় থাকবেন সেগুলো ঠিক করা হবে। এটা একেবারেই একটা অপরিণামদর্শী ধারণা। কেননা এক এক নির্বাচনী এলাকা এক এক রকম, এক একটার ঝুঁকি এক এক রকম। সেই বিবেচনা করে কোথায় কাকে দেয়া দরকার, সেই পরিকল্পনা যদি না থাকে, সেই সিদ্ধান্ত যদি যথাযথ না হয়, তাহলে সংকটটা আরও বাড়বে। এবং আমি জুলাই সনদকে ঘিরে এখনো পর্যন্ত জামায়াত ইসলামী বা এনসিপির যে বক্তব্য এবং বিএনপির যে অবস্থান, বিএনপির এটা মোটামুটিভাবে স্পষ্ট যে তারা যে কোনো পরিস্থিতি একটা নির্বাচন চায় এবং তারা ধরেই নিয়েছে যে নির্বাচনটা হলে তারা বিজয়ী হবে। কিন্তু অ্যান্টাই বিএনপি যে ক্যাম্পেইন শুরু হয়েছে, বিশেষ করে জামাত যেভাবে তাদের বিরুদ্ধে, এবং এনসিপিও খানিকটা, যদিও এনসিপি, জামাত এবং বিএনপি দুপক্ষের সঙ্গেই সখ্যতা করবার একটা চেষ্টা আছে, কিন্তু বয়সজনিত কারণ হোক আর অভিজ্ঞতার অভাবে হোক, কারণে হোক, তাদের বক্তব্য আসলে অধিকাংশ সময় তাদের রাজনীতির বিপক্ষে বা তাদের ভবিষ্যতের বিপক্ষে যায়। সো বিএনপি যতটা উৎসাহী বলেছে, এবং অন্যদিকে আওয়ামী লীগের ইস্যুটাও আছে, তাতে করে মনে হয় না যে বিএনপি আসলে পরিস্থিতি ততটা বিশ্লেষণ করবার বা পর্যবেক্ষণ করবার চেষ্টা করছে। তার চেয়ে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে তাদের যে কোনো উপায়ে ক্ষমতায় যাওয়া, এবং এই যাওয়াটা আসলে তারা শেষ পর্যন্ত যেতে পারবে কিনা। সামগ্রিকভাবে প্রশাসন, পুলিশ, রাজনীতি বা নির্বাচনের সঙ্গে যারা সংশ্লিষ্ট, তাদের বিবেচনা, তাদের রাজনৈতিক অবস্থান, সেটা বিএনপি কতখানি বিবেচনায় নিয়েছে সেটা একটা বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনও দেশে আসছেন না, এটা নিয়েও নানা মহলে নানা রকমের বক্তব্য রয়েছে। অস্ট্রেলিয়ান একজন আইন প্রণেতা তিনি ইতিমধ্যেই বিবৃতি দিয়ে বলেছেন যে তারেক রহমানের নিরাপত্তা ইস্যুটিকে গুরুত্ব দেওয়া উচিত, অর্থাৎ তার ফেরা না ফেরার সঙ্গে তার নিরাপত্তা ইস্যুটি যে জড়িত এবং সেটা যে বিএনপি বা মিস্টার রহমানের কনসিডারেশনের মধ্যে আছে, এটা মোটামুটিভাবে স্পষ্ট। এবং সব কথার বড় কথা যেটা শুনলে অনেকে বিরক্ত হবেন, যে আমরা আমাদের যারা ডেভেলপমেন্ট পার্টনার, আমাদের যে আঞ্চলিক পার্টনার, আমাদের যারা প্রতিবেশী, তাদের বিবেচনা, তাদের চাওয়া, তাদের মনস্তত্ত্ব আমরা কতটা অনুধাবন করতে পারছি। আমি মনে করি যে এটাও নির্বাচনের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সবচাইতে বড় কথা যে দেশের একটা বড় জনগোষ্ঠীকে তারা যত অপরাধী হোক না কেন, যত খারাপই হোক না কেন, যেভাবে ব্যাখ্যা করুন না কেন, এবং আইনিভাবে তাদের বিরুদ্ধে সিদ্ধান্ত চূড়ান্ত হবার আগে তাদেরকে নির্বাচনী প্রক্রিয়া রাজনীতির বাইরে রাখা বাংলাদেশের রাজনীতির জন্য, বাংলাদেশের নির্বাচনের জন্য, ভবিষ্যতের জন্য কতটা স্থিতিশীলতা দেবে